আজকে আমরা HTML এর আরো কিছু বেসিক ট্যাগ সম্পর্কে জানবো। তবে আজকে আমরা শুধুমাত্র খুবই ইম্পর্টেন্ট আমাদের কাজ করার সময় যে সবসময় লাগবে এমন ট্যাগগুলো আজকে আমরা দেখব। আমি ইম্পর্টেন্ট ট্যাগগুলোর একটা লিস্ট তৈরি করে নিয়ে আসছি। এই ট্যাগগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। বেসিক HTML ট্যাগের মধ্যে প্রথমে যে ট্যাগটা আছে এটা কি? ডকুমেন্ট টাইপ, মানে ডক টাইপ। এই ডক টাইপটা আমাদের নিজেদের কখনো দিতে হবে না। আমরা যখন নাকি ওয়ার্ডপ্রেসে কাজ করব, এই ডক টাইপ ট্যাগটা ওয়ার্ডপ্রেসে আমাদের জন্য দিয়ে দিবে অটোমেটিক। এটা নিয়ে আমাদের ভাবার কিছু না, ঠিক আছে? তাও আমরা জেনে রাখলাম যে ডক টাইপ নামে একটা ট্যাগ আছে। সেকেন্ড ট্যাগ কি? HTML, ঠিক না? HTML ট্যাগ সম্পর্কে আমরা গতকালকে শিখছিলাম। আজকে আমরা HTML ট্যাগটা আবারও লিখবো, জাস্ট একটু রিভাইজ আর কিছু না। HTML সবগুলো ট্যাগ একসাথে চলে আসলো। HTML এর ভিতরে থাকে সবসময় কি ট্যাগ? হেড ট্যাগ। হেড ট্যাগ যেখানে শেষ হয়, মানে হেড ট্যাগ যদি শুরু থাকে, হেডের কিন্তু স্টার্টিং ট্যাগ আছে, তাহলে ক্লোজিং ট্যাগও আছে। হেড ট্যাগটা যেখানে শেষ হয় তারপর কি শুরু হয় বলতে বডি ট্যাগ। বডি ট্যাগ যখন শুরু হয় তারপর মানে বডি ট্যাগ শুরু হয় আবার শেষও হয়। স্টার্ট ট্যাগ আছে, ইন্ড ট্যাগও আছে। টাইটেল ট্যাগের কাজ কি? এইখানে উপরে যেটা দেখেন, হ্যাঁ টাইটেল ট্যাগ। এই টাইটেল ট্যাগটার এইখানে যা লেখাটা থাকবে এটা আবার হিস্ট্রিতে শো করবে। হিস্ট্রিতে যে টাইটেলটা শো করে এটা। বডি ট্যাগ হেড ট্যাগ শেষ হওয়ার পর শুরু হয়। বডি ট্যাগের ভিতরে বাকি যত ট্যাগ আছে সবকিছু কোন ট্যাগের ভিতরে আসে? বডি ট্যাগের ভিতরে আসে। তারপরে আমরা আরো শিখছিলাম H1 থেকে H6। H1 হচ্ছে সবচেয়ে বড়। আস্তে আস্তে সংখ্যাটা যত বাড়ানো হয় সাইজটা তত, ফন্টের সাইজটা তত ছোট হতে থাকে। তারপরে আছে কি? পি ট্যাগ। পি ট্যাগ মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। আমরা যখন একটা প্যারাগ্রাফ লিখবো তখন এই পি ট্যাগের ভিতরে লিখবো, ঠিক আছে? যখন নাকি একটা দুইটা আলাদা আলাদা প্যারাগ্রাফের মধ্যে দুইটা আলাদা আলাদা লাইন দেওয়া হয় তখন কি হয়? প্রথম লাইনটা দ্বিতীয় লাইনটা থেকে আলাদা হয়, মানে দ্বিতীয় লাইনটা নিচের লাইনে চলে আসে। আর যদি আমরা নিচের লাইনে পি ট্যাগ ছাড়াও নিয়ে আসতে চাই, আমাদের কোন ট্যাগটা ব্যবহার করতে হয়? বিআর ট্যাগটা ব্যবহার করতে হয়। বিআর ট্যাগের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আরেকটা ট্যাগের, এটা হচ্ছে এইচআর ট্যাগ। এইচআর আর বিআর এর মধ্যে পার্থক্য কি? বিআরটা শুধুমাত্র নিচের দিকে নিয়ে আসে আর এইচআরটা নিচের দিকে নিয়ে আসে, এর পাশাপাশি একটা দাগ টেনে দেয়। এখন হচ্ছে ডিফাইন্স এ কমেন্ট। এই কমেন্ট ট্যাগটা কালকে দেখানো হয়নি। কমেন্ট ট্যাগ মানে হচ্ছে আমরা যা কিছু লিখবো এই কমেন্ট ট্যাগের মধ্যে এটা ওয়েবসাইটে শো করবে না। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে শো করবে না তো লেখা লাভ, ঠিক না? এটা আমরা এই জন্য লিখবো, ধরেন আমরা এখন 10 লাইনের 20 লাইনের একটা কোড লিখতেছি, ঠিক না? এই কোডটা 2000 লাইনেরও হইতে পারে। যদি আমাদের এই কোডটা 2000 লাইনের হয়, এই 2000 লাইন থেকে টাইটেলটা কোথায় আছে, হেডটা কোথায় আছে, এটা বোঝা কি সমস্যা না? খুঁজে বের করাটা সমস্যা না? আরো বেশি সমস্যা হবে তখন যখন আমরা ডিভিশন ট্যাগের ব্যবহারটা শুরু করব, ডিআইভি ট্যাগটা। এখন টাইটেল ট্যাগ সম্পূর্ণ ওয়েবসাইটে একবারই থাকে, হেড ট্যাগ সম্পূর্ণ ওয়েবসাইটে একবারই থাকে, আমরা জানি এটা কোথায় আছে। কিন্তু যখন নাকি আমরা ডিআইভি ট্যাগ নিয়ে কাজ করব, ডিআইভি ট্যাগটা একটা ওয়েবসাইটের মধ্যে কয়েক হাজার বার থাকতে পারে। এখন কোন ডিআইভি ট্যাগটা হেডিং এর জন্য, কোন ডিআইভি ট্যাগটা মেনু বারের জন্য, এভাবে আলাদা আলাদা ভাবে যদি আমরা খুঁজে বের করতে, সবই তো ডিআইভি ট্যাগ, ঠিক না? এখন এত ডিআইভি ট্যাগের মধ্যে আমরা অরিজিনাল আমরা যেটা খুঁজতেছি এটা কোথায় আছে এটা খুঁজে বের করার জন্য আমরা ঠিক ওই ডিআইভি ট্যাগের আগে এবং পরে দুইটা কমেন্ট দিয়ে দিতে পারি। কমেন্ট কিছুটা হবে এমন যে প্রথমে একটা স্মলার দেন সাইন দিবেন, তারপরে এই সাইনটা দিবেন, তারপর দুইটা হাইফেন, তারপর আবার এটা হচ্ছে আমাদের কমেন্ট ট্যাগটা শুরু হইলো। এর মাঝখানে আমরা আমাদের যা কিছু লিখবো, ঠিক আছে? যেমন আমরা এখানে লিখতে পারি যে হেড ট্যাগ স্টার্টস। এখন কমেন্ট ট্যাগ আমরা যদি এখন এটা অটো সেভটা অন করে নিই, অটো সেভ অন করার কথা মনে আছে? কিভাবে অন করে? কন্ট্রোল শিফট এস। এখন অটো সেভটা অন হইলো, অটোমেটিক সেভ হবে। দেখেন কিছু আসছে আমাদের বডির মধ্যে, তো কিছু নাইও, কিছু একটা লিখলাম, তারপরেও দেখেন আসে কিনা? আসে না, কারণ আমাদের একটা ট্যাগ শুরু করছি কিন্তু শেষ করিনি। এখন এই নিচে যা কিছু আছে, এই যে গ্রে কালার হয়ে আছে না, একটু ডার্ক কালার হয়ে আছে, ডার্ক কালার হয়ে থাকা মানে হচ্ছে এটা কমেন্ট, এটা ওয়েবসাইটে শো করবে না। এখন এর নিচের টুকু যদি আমরা ওয়েবসাইটে শো করাইতে চাই, আমাদের দুটো আইটেম দিতে হবে, তারপর গেটার লিংক, তার মানে হচ্ছে কমেন্টটা শেষ হয়ে গেল, ঠিক আছে? এখন যদি আমরা আবার এটা ভিজিট করি, শো করতেছে। এখন ধরেন আমরা হেডের জন্য একটা কমেন্ট ট্যাগ দিলাম, আমরা বডির জন্য একটা কমেন্ট ট্যাগ দিতে পারি যে বডি
বডি ট্যাগ স্টার্টস, ঠিক আছে। এখানে আবার দিতে পারি যে বডি ট্যাগ ইনস। এই হচ্ছে কমেন্ট ট্যাগের কাজ। কমেন্ট ট্যাগটা শুধুমাত্র আমরা অন্য ডেভেলপারকে হেল্প করার জন্য লিখি। আমরা একটা ওয়েবসাইটে সারা জীবন কাজ করবো না, অন্য ডেভেলপার যখন কাজ করবে সেই জন্য আমাদের কোডটা সহজে বুঝতে পারে, এই জন্য কমেন্ট ট্যাগ। তারপরে আর কি ট্যাগ আছে দেখেন, এখন আসছে ফরম্যাটিং ট্যাগ। ফরম্যাটিং ট্যাগের মধ্যে কিছু কিছু হয়তো দেখানো হয়েছিল কালকে, এখানে কিছু কিছু ট্যাগ মিসিং আছে, আমি নোট করার সময় কিছু মিস করছি, যেমন আই ট্যাগ, ইউ ট্যাগ, এই ট্যাগগুলো আমি নোট করতে ভুলে গেছি, ঠিক আছে। তো এখানে আছে বি ট্যাগটা শুধুমাত্র আছে। প্রথমে আছে কি অ্যাড্রেস। অ্যাড্রেস ট্যাগটা মূলত তেমন কোনো আলাদাভাবে কোনো কিছু বোঝা যায় না, অ্যাড্রেস ট্যাগটা এটা পি ট্যাগের মধ্যেই কাজ করে, কিন্তু অ্যাড্রেস ট্যাগটা ব্যবহার করা হয় এসইওর সময়, এটা কাজে লাগে। এই জন্য আমরা যখন নাকি কোনো ওয়েবসাইটে কাজ করব, ওয়েবসাইটের মধ্যে আমাদের যদি কখনো অ্যাড্রেস দিতে হয়, একদম ওয়েবসাইটের নিচের দিকে অ্যাড্রেস থাকে বা কন্টাক্ট আস পেজের মধ্যে অ্যাড্রেস থাকে, এই অ্যাড্রেসটা আমরা সবসময় অ্যাড্রেস ট্যাগের ভিতরে দিব। তো আমরা অ্যাড্রেস ট্যাগটা একটু লিখি, দেখি কেমন আসে, কি আসে। কিছুই আসবে না, নরমালি বি ট্যাগের মধ্যে একটু ইটালিক হয়ে আছে, এতটুকু চেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে কি বোল্ড ট্যাগ। বোল্ড ট্যাগ সম্পর্কে আমাদের আইডিয়া আছে, তাহলে বোল্ড ট্যাগটা আর এখানে লেখার দরকার নাই, আমি বিগ ট্যাগে চলে গেলাম। বিগ ট্যাগ বর্তমানে খুব কম ব্যবহার করা হয়। এই যে দেখেন, এখন আমি যদি ট্যাব প্রেস করি বিগ ট্যাগ কিন্তু আসছে না, আসে না। HTML5 এ নাই, এই জন্য HTML5 এ এটা কন্ট্রোল করার জন্য, সাপোর্ট করার জন্য, মানে বিগ ট্যাগের কাজটাই উঠায় ফেলছে, এটা করে সিএসএস দিয়া, সিএসএস এর ফন্ট সাইজ দিয়া, ঠিক আছে। তারপরে যেহেতু শুরু করছি, দেখাই বিগ এর মধ্যে আমি যদি কিছু লিখি, এখন আমাদের ব্রাউজার তো সব ধরনের সব ল্যাঙ্গুয়েজই সাপোর্ট করে, ঠিক আছে। ব্রাউজারের মধ্যে HTML এর সবকিছু সাপোর্ট করে, HTML1 থেকে শুরু করে 5 পর্যন্ত সব সাপোর্ট করে। এখন ব্রাউজারের মধ্যে ঠিক এই লেখাটারে একটু বড় করে দেখাইছে, দেখেন এই দিস আর এই দিসের মধ্যে দেখেন পার্থক্য আছে কিনা, একটু বড়। তবে বিগ ট্যাগটা যেহেতু HTML5 সাপোর্ট করে না, আমরা এটা ব্যবহার করব না, যেটা সাপোর্ট করে না এটা ব্যবহার করব। তারপরে কি আছে, ব্লক কোড। ব্লক কোড ট্যাগটা হচ্ছে যদি আমরা কারো কোটেশন দিতে চাই, তো সে এই কথাটা বলছে, ঠিক আছে। এটা আবার ওই যে ন্যারেশনের মধ্যে যে আমরা করতাম এমন না, কিন্তু ওইটার মধ্যে জাস্ট আমরা যেটা কোটেশন দিয়ে দিতাম, এটা না। ব্লক করতে হবে, ধরেন কোনো মনীষী কোনো একটা কিছু বলে গেছে, এটা আমরা রচনার মধ্যে লিখতাম না, যখন রচনা লিখতাম একটু একটু ডান দিকে সরায় লিখতাম না, এই কাজটা করার জন্য দেওয়া হয় ব্লক কোড। দেখেন একটু এদিকে সরাই দিছে কিন্তু, ঠিক আছে। ব্লক কোডের কাজ জাস্ট এতটুকুই, জাস্ট একটা ট্যাবের মতো কাজ করে। তারপরে কি ট্যাগ আছে, সেন্টার। সেন্টার ট্যাগটাও HTML5 এ সাপোর্ট করে না, ঠিক আছে। সেন্টারের কাজটা হচ্ছে আমরা যখন নাকি একটা লেখা লিখবো, এই লেখাটা কোন পাশে শো করে, লেফট সাইডে না। আমরা যখন সেন্টার ট্যাগের মধ্যে লিখবো, আমি দেখি ইয়ার মধ্যে কাজ করে কিনা, না HTML5 শুধু কাজ করে। তাহলে দেখেন এটা কোথায় আসছে, ঠিক মধ্যে চলে আসছে, স্ক্রিনের মধ্যে। এটাই হচ্ছে মূলত সেন্টার ট্যাগের কাজ, কিন্তু HTML5 সাপোর্ট করে না, আমরা এটার ব্যবহার ভুলে যাব, আমরা অন্যভাবে করবো এটা। কোন ট্যাগ, কোড। কোড ট্যাগটার ব্যবহার তেমন একটা নাই, মানে ব্যবহার মানে এটা HTML5 সাপোর্ট করে, কিন্তু আমাদের যখন নাকি আমরা কাজ করি তখন খুব বেশি একটা এই কোড ট্যাগটা লাগে না। এই কোড ট্যাগটা তখনই ইউজ করা হয় যেমন stackoverflow.com, আরো যে টিউটোরিয়াল সাইটগুলো আছে, এই টিউটোরিয়াল সাইটগুলোতে যখন একটা কোডকে দেখানো হয় যে টিউটোরিয়ালের মধ্যে এটা আমার নরমাল টেক্সটের মধ্যে নরমাল টেক্সট আছে, আর এই জিনিসটা হচ্ছে কোড, দুইটা আলাদা করার জন্য, ঠিক আছে। তাদের ডেসক্রিপশনটা আর কোডটা আলাদা করার জন্য এই কোড ট্যাগটা ব্যবহার করা হয়। এই কোড ট্যাগের কাজ হচ্ছে জাস্ট একটু ফন্ট চেঞ্জ করে দেয়, আর কিছু না। একটা PHP এর একটা সিনট্যাক্স দিয়ে দিই। DEL ট্যাগের কাজ হচ্ছে একটা লেখার উপরে একটা দাগ টেনে দেওয়া, অর্থাৎ আমি কেটে দিছি লেখাটা এমন বোঝানো।
ওয়েবসাইটের মধ্যে গেলে অনেক সময় ধরেন দারাজে বা ই কমার্স ওয়েবসাইট গুলোতে গেলে দেখা যায় পূর্বের একটা প্রাইস ছিল, দাম বেশি, ধরেন 3000 টাকা, এটা ডিসকাউন্ট দিয়ে এখন বানাইছে 2000 টাকা। তো তারা 3000 টাকাটা রেখে দেয়, কিন্তু 3000 টাকার উপরে একটা দাগ টেনে দেয়, তারপরে নিচে থাকে 2000 টাকা, অর্থাৎ নতুন দামটা। এমন কাজগুলো করার জন্য আমরা এই ডিএল ট্যাগটা ব্যবহার করব। বিষয়টা হবে এমন, ধরেন 3000 টাকা এটা আমার আগের দাম ছিল, তো এটার আমরা রাখবো ডিএল ট্যাগের ভিতরে, আর বর্তমান দাম হচ্ছে 2000 টাকা। দেখেন এটা কেমন আসছে, ঠিক আছে। তারপরে আছে ডিএল ট্যাগের পরে ডিএফএন। ডিএফএন দাঁড়ান তো, মেজর কোনো চেঞ্জ আছে? জাস্ট ইটালিক হয়ে গেছে, ঠিক না? এমন অনেক ট্যাগ আছে যে আমি মেজর কোনো চেঞ্জ দেখি না, যেমন এটা একটু ইটালিক হয়ে গেছে, এই কাজটা তো আমরা আই ট্যাগ দিয়েও করতে পারি, ঠিক না? তো যেই কাজটা আমরা আরেকটা ট্যাগ দিয়ে, মানে অলরেডি আমরা শিখছি এমন একটা ট্যাগ দিয়ে যদি আমরা করতে পারি, তাহলে নতুন কোনো ট্যাগ আসলে শেখার দরকার নেই, ঠিক না? তো এই ট্যাগটা বাদ দেই, মনে রাখার দরকার নেই। আর আমি যে ট্যাগের কথাগুলো বলতেছি, এই ট্যাগগুলো যে আপনাদের মুখস্থ করতে হবে ওয়ান বাই ওয়ান, ওয়ার্ড বাই ওয়ার্ড, দরকার নেই। এটা হচ্ছে জাস্ট প্র্যাকটিসের ব্যাপার, আপনারা প্র্যাকটিস করবেন, তবে মুখস্থ করার দরকার নেই। আমাদের সরাসরি এই কোডগুলো লিখতে হবে না, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করবো, কখনই আমাদের এই কোডগুলো লিখতে হবে না সরাসরি, আমরা অল্প অল্প কোড লিখবো, বেশি না। কিন্তু এটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নেই। প্র্যাকটিস করবেন কিন্তু মুখস্থ করবেন, প্র্যাকটিস করতে করতে যেন মুখস্থ হয় এমন প্র্যাকটিস করবেন। তারপর আছে ফন্ট ট্যাগ। ফন্ট ট্যাগের কাজ নট সাপোর্টেড ইন HTML5, কিন্তু ফন্টের কাজটা হচ্ছে, এই ফন্টের কাজটা বর্তমানে করে স্প্যান ট্যাগের মাধ্যমে, SPAN, ঠিক আছে। অর্থাৎ ফন্টের যে মূল কাজটা ছিল এটা হচ্ছে, ধরেন একটা লাইন, সম্পূর্ণ একটা লাইন, ধরেন এই লাইনটাই ধরেন নট সাপোর্টেড ইন HTML, আর তারপরে UCSS ইনস্ট্যান্ট। এখন আমি যদি চাই যে শুধুমাত্র এতটুকুকে একটা কালার করব, আর এইটা অন্য আরেকটা কালার, ঠিক আছে, এটা CSS আমরা শিখবো। তাও একটু বলে রাখি, যখন নাকি আমরা চাইবো যে একটা লাইনের অর্ধেক এক কালার হোক, বা একটা স্টাইলের হোক, অর্ধেক অন্য আরেকটা স্টাইলের হোক, তখন যেই স্টাইলটা আমরা চেঞ্জ করতে চাই, এই টেক্সটটাকে আমরা ফন্ট ট্যাগের ভিতরে ঢুকাই দেব। আর এখন এটাকে আমরা ঢুকাই SPAN ট্যাগের ভিতরে, ঠিক আছে। এতটুকুই পার্থক্য। তো ফন্ট ট্যাগ দরকার নাই। আই ট্যাগ ফর ইটালিক, যেটা আমরা এর আগে শিখছিলাম। ডিএফএন ট্যাগের মধ্যে যা কাজ করে আই ট্যাগের মধ্যে সেম। কোনো চেঞ্জ আছে? আমি যে রিফ্রেশ দিলাম, সেম আগের মতোই আছে। তারপরে মার্ক ট্যাগের কাজ হচ্ছে আপনার লেখাটাকে একটু মার্ক করে দিবে, একটা হলুদ রঙের একটা ব্যাকগ্রাউন্ড আসবে পিছনে। দেখছেন? এখন আরেকটা ব্যাপার আমি ক্লিয়ার করে রাখি, আমরা কিন্তু ওই যে আমি যত প্র্যাকটিসই করতেছি, প্রত্যেকদিন কি করতেছি, একটা ট্যাগের পরে আরেকটা ট্যাগ, একটা ট্যাগের পরে আরেকটা ট্যাগ, এইভাবে লিখতেছি। বিষয়টা কিন্তু আমরা একটা ট্যাগের ভিতরেই সবগুলা ট্যাগ লিখতে পারবো, এমন না যে আমার একটার পরে আরেকটা লিখতে হবে, এটা কিন্তু কোনো নিয়ম না। ধরেন আমি এখানে লিখলাম অ্যাড্রেস ট্যাগের নিচে আমি লিখছি কোড ট্যাগ আর মার্ক ট্যাগ। আমি চাইলে এই যে লেখাটা লিখছি না, এই জায়গার মধ্যে আমি সেম এই ট্যাগগুলা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটা ট্যাগের ভিতরেই প্রত্যেকটা ট্যাগ ব্যবহার করা যায়। তবে আবার আপনারা অ্যাড্রেস ট্যাগ আগে দিয়ে বডি ট্যাগ পরে দিয়েন না, তো বডি ট্যাগটা আগে দিয়ে নেবেন। তারপর আছে কি পি ট্যাগ, ঠিক আছে। পি ট্যাগটা হচ্ছে আমরা যখন নাকি, দাঁড়ান একটা পি ট্যাগটা লিখি, প্রথমটা আমি কি কোন ট্যাগের মধ্যে লিখছি, পি ট্যাগ, আর দ্বিতীয়টা পি ট্যাগ। নরমালি HTML এর মধ্যে আমি বলছিলাম যে অনেকগুলা স্পেস একটা স্পেসের কাজ করে, অনেকগুলা লাইন ব্রেক কোনো লাইন ব্রেক হিসেবে কাজই করে না, শুধু একটা স্পেসের মতো কাজ করে। কিন্তু আমরা পি ট্যাগের ভিতরে যেটা লিখবো, এটা আমরা যা লিখবো সেম হুবহু একই ভাবে কাজ করে। তারপর আছে কি কিউ, এর কিউ কোডটা হচ্ছে, এটাও কোটেশনের জন্য, তবে এই কোটেশনটা হচ্ছে ওই যে ন্যারেশনের মধ্যে আমরা যে কোটেশনটা ব্যবহার করতাম, ডাবল কোট। এই কিউ ট্যাগটা হচ্ছে এই ডাবল কোটের জন্য। তো ব্ল্যাক কোটের মধ্যে আমি কিউ কোডটা ব্যবহার করি। তারপর দেখেন কিউ কোডের কাজটা কি, কোটেশন, জাস্ট দুইটা কোটেশন দিয়ে দিই। আর ব্ল্যাক কোডের কাজ কিন্তু কোনো কোটেশন না, ব্ল্যাক কোডের কাজ হচ্ছে একটু চাপায়া দেয়া, আর কিছু না। এই যে ব্ল্যাক কোডের যে কাজটা, এই ট্যাগের যে কাজটা, এই কাজটা আমরা আসলে এটা ছাড়া CSS দিয়ে করতে পারবো।
সবকিছুই আসলে HTML এর অনেক ট্যাগ আছে, যেমন ধরেন এই যে বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ, তারপরে স্মল, স্ট্রং, সবই CSS দিয়ে করা যায়। জাস্ট আমরা যদি খালি একটা ট্যাগ শিখি, পি ট্যাগ, ধরেন আমি পি ট্যাগটা শিখলাম, এই পি ট্যাগ দিয়ে বাকি সবকিছু করতে পারবো CSS এর মাধ্যমে। তবে এগুলো ব্যবহার করলে আরেকটু সহজে করা যায়, মানে আরেকটু ফাস্ট করা যায়, তাড়াতাড়ি করা যায়। আর নয়তো আবার আমাদের CSS কোড লেখা লাগবে। তারপর আছে কি স্মল ট্যাগ। স্মল ট্যাগের তো ট্যাগের নামটা দেখি বোঝা যাচ্ছে এটা কি করতে পারে। দেখেন দুইটার পার্থক্য। নরমাল টেক্সট কতটুকু হয়েছে আর স্মল টেক্সট অল্প একটু ছোট। এই কাজটা আমরা করতে পারি CSS এর মাধ্যমে, তবে একটা ট্যাগ দিয়ে দিছে, চাইলে ব্যবহার করবেন, অথবা আপনি স্মল ট্যাগের মাধ্যমে CSS এর মাধ্যমে করতে পারবেন। স্মল ট্যাগের পরে আছে স্ট্রং ট্যাগ। স্ট্রং ট্যাগটা হচ্ছে অলমোস্ট প্রায় বোল্ড ট্যাগেরই সেম আর কি, বোল্ড ট্যাগের মতোই, লেখাটাকে একটু বোল্ড করে দিবে। ঠিক আছে, এখন এই ট্যাগ থেকে সরাসরি যদি আমি বি ট্যাগ ব্যবহার করি, আমি একটু চেক করি যে কতটুকু পার্থক্য দুইটার মধ্যে, নাকি কোনো পার্থক্যই নেই। আরেকটা ট্যাবে ওপেন করবো, এটা আছে কোনো পার্থক্য? 1 পিক্সেলের পার্থক্য, সেম। তাহলে আমরা সবসময় বি ট্যাগ ব্যবহার করতে পারি, আবার যদি কেউ চায় সবসময় স্ট্রং ব্যবহার করতে পারি। তবে বি ব্যবহার করাটা সহজ, জাস্ট একটা লেটার শুধুমাত্র। তারপরে কি ট্যাগ? SUB। এই সাবট্যাগের কাজ হচ্ছে আপনার জাস্ট একটু নিচে শো করবে, যেমন আমরা লগের মধ্যে যে পাওয়ারটা দিতে মানটা দিতাম, বেজ মানটা দিতাম, ওই মানের মধ্যে। হ্যাঁ, বুঝা গেছে সাবট্যাগের কাজ। এই কাজটা মাঝে মাঝে দরকার হইতে পারে। সাবস্ক্রিপ্টেড। তারপরে SUP মানে সুপারস্ক্রিপ্টেড টেক্সট। এটা আসবে কোথায়? জাস্ট একটু উপরে, এটা যেমন একটু নিচে আসছে, সুপারস্ক্রিপ্টেড একটু উপরে আসবে। তারপর আছে ইউ ফর আন্ডারলাইন। যেখানে ইউ দিব সেখানে একটা আন্ডারলাইন চলে আসবে। তারপরে আছে ফর্মস এন্ড ইনপুট। এখন আসবো আমরা ফর্মের মধ্যে। আমরা যখন ফেসবুকে লগ ইন করি বা অ্যাকাউন্ট করি বা কাউকে কোনো মেসেজ করি, স্ট্যাটাস দেই, সবকিছুই কি একটা বক্স থাকে, বক্সের মধ্যে আমরা কিছু একটা লেখার একটা সুযোগ পাই। এই অপশনগুলো নিয়ে আসা যায় ফর্ম ট্যাগের মাধ্যমে। তবে ফর্ম ট্যাগটা সরাসরি আমাদের এই অপশনগুলোর সুবিধা দিবে না। ফর্ম ট্যাগটা যা করবে, আমাদের যখন আমরা ফর্মটা সাবমিট করব, তখন আমাদের এই কাজটা, আমাদের এই ডাটাটা সার্ভারে পাঠাবে ফর্ম ট্যাগটা। ঠিক আছে, এই জন্য ফর্ম ট্যাগটা আপাতত লিখলেও আপনারা তেমন কিছু বুঝবেন না, দেখবেন যে মনে হবে যে এটা পি ট্যাগের মতোই কাজ করে। যখন নাকি PHP শিখবেন, তখন বুঝবেন যে ফর্ম ট্যাগটার আসল গুরুত্বটা কি। ঠিক আছে, আপাতত জাস্ট আমরা ফর্ম লেখা রাখলাম, দেখলাম যে ফর্ম ট্যাপ করার পরে নতুন একটা কি যেন একটা দিছে, ঠিক না? একটা হচ্ছে অ্যাকশন। এই যে অ্যাকশন আসছে, এটার মূলত নামটা কি? স্টার্ট ট্যাগের মধ্যে একটা স্পেস দিয়ে তারপর যদি কোনো কিছু লেখা থাকে, এই সম্পূর্ণ জিনিসটাকে বলা হয় অ্যাট্রিবিউট। ঠিক আছে, এখন যদি আমি বলি যে ফর্ম ট্যাগের অ্যাট্রিবিউট আছে কয়টা, এখানে অ্যাট্রিবিউট আছে কয়টা? একটা। এখন এই যে অ্যাকশন, অর্থাৎ সমান চিহ্নের বাঁ পাশে যেটা থাকে অ্যাকশন, বা এটা যে কোনো কিছু হইতে পারে, যেমন যে ম্যাটার মধ্যে আছে কি ক্যারেক্টার সেট, তারপরে LANG ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এই সবগুলাই কি আলাদা আলাদা অ্যাট্রিবিউট না? এই অ্যাট্রিবিউটের মধ্যে এই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটাকে বলা হয় অ্যাট্রিবিউট নেম। ঠিক আছে, আর তারপরে যে কোটেশন থাকে, কোটেশনের মধ্যে কিছু একটা লেখা থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি কিছু লেখা থাকে তাহলে এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। ঠিক আছে, এখন অ্যাট্রিবিউট বলতে কোনটাকে বোঝায়? সম্পূর্ণটাকে। অ্যাট্রিবিউট নেম বলতে কোনটাকে বোঝায়? শুধুমাত্র প্রথম অংশটুকু, সমানের প্রথম অংশটুকু। আর অ্যাট্রিবিউট ভ্যালু বলতে পারে দ্বিতীয় অংশ। ঠিক আছে, এখন অ্যাট্রিবিউট ভ্যালু লেখার সময় এখানে কি ব্যবহার করা হয়েছে? কোটেশন, কি ডাবল কোট ব্যবহার করা হয়েছে। আমরা যদি কখনো চাই সিঙ্গেল কোট ব্যবহার করবো, আমরা সিঙ্গেল কোটও ব্যবহার করতে পারবো, তাতে কোনো সমস্যা নাই। তবে সবসময় খেয়াল রাখতে হবে, ধরেন কখনো কখনো এমন হইতে পারে
যে আমাদের ডাবল কোটের ভিতরে সিঙ্গেল কোট ব্যবহার করা লাগতে পারে, সিঙ্গেল কোটের ভিতরে ডাবল কোট ব্যবহার করা লাগতে পারে। এই জিনিসটা কিন্তু খুব ইজিলি করা যায়, আমরা জাস্ট খালি লিখে দিব সিঙ্গেল কোট আর ডাবল কোট। কিন্তু এমন কখনো সিচুয়েশন হইতে পারে যে ডাবল কোটের ভিতরে আপনার ডাবল কোট ব্যবহার করা লাগে। এমন সিচুয়েশন যখন হবে তখন প্রত্যেকটার আগে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে নেবেন। ধরেন আমি এটার মধ্যে যদি একটা ডাবল কোট আবার লিখি, দেখেন আমাদের সিনট্যাক্সটা কিন্তু এরর হয়ে গেল। ঠিক আছে, এই জন্য আমরা যে মাঝখানের যে কোডটা মানে রাখবো, আমাদের অরিজিনালি ভ্যালুর মধ্যে যে কোডটা থাকা উচিত, সেই কোডের আগে আমরা একটা ব্যাকস্ল্যাশ দিয়ে নিব। ঠিক আছে, আমরা যদি ব্যাকস্ল্যাশ দিয়ে নেই তাহলে এটা আমাদের কোটেশনের মধ্যেই কাজ করবে। ঠিক আছে, এখানে রেড মার্ক দেখা যাচ্ছে, এটা ইগনোর করেন, এটা কোনো সিনট্যাক্সের কোনো এরর না। বুঝা গেছে? আচ্ছা, ফর্ম ট্যাগের অ্যাকশনটা আপাতত দরকার নাই, এটা আমরা ডিলিট করে দিই। এখন আমাদের যত ইনপুট থেকে শুরু করে যত কিছু থাকবে সবকিছু থাকবে এই ফর্ম ট্যাগের ভিতরে। ফর্ম ট্যাগের মধ্যে একটা ট্যাগ আছে ইনপুট। এই আমরা প্রথম এমন কোনো ট্যাগের মধ্যে গেলাম যেই ট্যাগের স্টার্ট আছে শেষ নাই। আই এম ইনপুট। ইনপুট ট্যাগের মধ্যে একদম লাগবেই এমন একটা মানে কম্পালসারি ট্যাগ হচ্ছে টাইপ। তো ইনপুট ট্যাগের মধ্যে যেটা বলছে ইনপুট ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই। শেষ বোঝানোর জন্য অনেক সময় দেখবেন যে সবার শেষে একটা এরকম স্ল্যাশ দিয়া দেয়। ঠিক আছে, তবে আপনি যদি না দেন তাও কাজ করবে, সমস্যা নেই। সম্পূর্ণটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, আর টাইপ হচ্ছে অ্যাট্রিবিউট নেম, আর টেক্সট অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট ভ্যালু। এখন টাইপের মধ্যে যদি আমরা টেক্সট দেই তাহলে দেখেন কেমন আসে। একটা সিঙ্গেল লাইন লেখার মতো একটা বক্স আসছে, এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারবো। এখন এই যে টাইপের যে অ্যাট্রিবিউটটা, এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা কয়েক ধরনের হইতে পারে। যেমন টেক্সট হইতে পারে, নাম্বার হইতে পারে, ইমেল হইতে পারে, ইউআরএল হইতে পারে, ঠিক আছে, হ্যাঁ, পাসওয়ার্ড হইতে পারে। এই কয়েকটা আছে অ্যাট্রিবিউট টাইপ। তো আমরা প্রথমে এটা টেক্সট দিলাম, এখন একে একে চেক করি যে কোনটা কেমন আসে। যেমন আমরা যদি টেক্সট দেই, ও আরেকটা ট্যাগ খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারের কাজ হচ্ছে প্লেস হোল্ডারের কাজ হচ্ছে আমাদের লেখা মানে আমাদের ডিরেকশন দিবে যেখানে আসলে আমাদের কি লেখা উচিত। ফার্স্ট নেম লাস্ট নেম আমরা যে ডিরেকশনটা দেখি না বক্সের উপরে যে থাকে, এই কাজটা করবে আমাদের প্লেস হোল্ডার। তো এখানে আমি দিলাম কিছু একটা, দেখছেন আমাদের ডিরেকশন দিচ্ছে যেখানে আমাদের ফার্স্ট নেম লেখা উচিত। আরেকটা ইনপুট ট্যাগ নেই, ইনপুট ট্যাগের মধ্যে আমরা দিব পাসওয়ার্ড। ইনপুট ট্যাগ পাসওয়ার্ড আর প্লেস হোল্ডারের মধ্যে স্টার্ট দিয়ে দিই, এখানে পাসওয়ার্ড দিব, আমরা বুঝাই দিলাম। ঠিক আছে, দেখেন পাসওয়ার্ড আমরা যখন এখানে কিছু একটা লিখে আমাদের দেখাচ্ছে, আর যখন আমরা পাসওয়ার্ড দিব তখন এটা হিডেন থাকবে, দেখাবে না। এখন আরেকটা এখন আমরা দিব ইনপুট টাইপ নাম্বার, তবে এটা আমরা সরাসরি ইনপুট তারপরে 1 বাই 1 সবগুলো লিখবো না, আমরা ইনপুট টাইপ নাম্বার সরাসরি লিখবো ইনমেটের মাধ্যমে। এর জন্য আমরা লিখবো প্রথমে ইনপুট, আর তারপরে একটা কোলন দিয়ে আমরা যেই টাইপের যেই ভ্যালুটা থাকবে, ওই মানে যেই ভ্যালুটা আমরা চাই অ্যাকচুয়ালি, সেই ভ্যালুর প্রথম লেটারটা আমরা দিব। আচ্ছা, ধরেন যদি পাসওয়ার্ড হয় তাহলে আমরা দিব পি। ট্যাব প্রেস করলে ইনপুট টাইপ পাসওয়ার্ড নেম আইডি সহ আরো দুইটা অ্যাট্রিবিউট চলে আসছে। যদি হয় টেক্সট তাহলে দিব টি। ঠিক আছে, আর এন যেহেতু আসে না তাহলে আমরা এন বাধ্য হয়ে আমাদের লিখতে হইতেছে নাম্বার। এখন নাম্বারের কাজ হচ্ছে এই ট্যাগের মধ্যে এরকমের দুইটা আপ ডাউন বাটন পাবেন। আপনি ই-কমার্সে একটা প্রোডাক্ট আপলোড করবেন, এর প্রাইস দিবেন, এটা তো অবশ্যই নাম্বার হওয়া চাই। এই ধরনের নাম্বারগুলো এখানে দিবেন, বা ধরেন আপনার এজ কত, ঠিক আছে, আপনার ফোন নাম্বার, এগুলো আপনি এই নাম্বার ট্যাগের মধ্যে দিতে পারেন। ফোন নাম্বারটা সাধারণত টেক্সট ট্যাগে দেয়, নাম্বার ট্যাগে দেয় না। তারপর আরো জানি কি বলছিলাম, ইমেল। ইমেল ট্যাগটা অলমোস্ট প্রায় সেম ইয়ার মতোই কাজ করে, মানে টেক্সট ট্যাগের মতোই কাজ করে। ঠিক আছে, তেমন কিছু নাই, তবে এখানে জাস্ট একটা এরর মেসেজ আসবে যদি আপনার এর মধ্যে কোনো অ্যাড না থাকে, মানে ইমেলের যদি ফরমেশনটা সঠিক না থাকে তাহলে একটা এরর মেসেজ শো করবে। এই যে দেখেন, কিন্তু টেক্সটের মধ্যে ধরুন আমি কিছু একটা দিলাম, আমার কোনো মেসেজ শো করে না, কিন্তু ইমেল ট্যাগের মধ্যে ইমেল টাইপের মধ্যে করে। ইনপুট টাইপের আরো দুইটা আছে খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা সবসময় যদি ধরেন ফেসবুকের মধ্যে যে টার্মস এন্ড পলিসি থাকে অ্যাকাউন্ট খোলার সময় আমাদের টিক বক্সে একটা টিক দিতে হয়, তারপরে আমাদের ওটা সাবমিট করতে হয় ফর্মটা। তাহলে এটা কি ইনপুট টাইপের মধ্যে আমরা লিখব চেক বক্স। তাহলে দেখবেন এমনের একটা টিক দেওয়ার মতো একটা অপশন আসছে। ঠিক আছে,
এটার মধ্যে কিন্তু আরো বেশ কিছু ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট আছে, যেমন নেম অ্যাট্রিবিউট আছে, আইডি অ্যাট্রিবিউট লাগে মাঝে মাঝে। আবার আইডি অ্যাট্রিবিউট লাগে আমরা যখন লেভেল দিব, প্রত্যেকটার মধ্যে লেভেল নামে একটা ট্যাগ আছে। ধরেন এটা চেক বক্স, ঠিক আছে, আমি চেক বক্সের মধ্যে আমি চাই যে এই জায়গার মধ্যে কেউ ক্লিক করলে এটার মধ্যে কাজ করুক, এমনটাই কিন্তু থাকে প্রত্যেকটার মধ্যে, ঠিক না? কিন্তু আমাদের এটার মধ্যে কি কোনো ক্লিক করলে আছে? এটার মধ্যে ক্লিক করে না। এই জন্য আমরা করবো কি, এই চেক বক্সের মধ্যে আমরা একটা আইডি দিব, আইডির মধ্যে আমাদের যে কোনো কিছু নাম দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি, ঠিক আছে? ঠিক আছে, আমরা যে কোনো কিছু এখানে দিতে পারি, কিন্তু এখানে আমরা যা দিব আমাদের এই লেভেল 4 এর ভিতরে সেম জিনিসটাই দিতে হবে। এখানে বাপের নাম দিলে এখানে বাপের নাম, এখানে মায়ের নাম দিলে এখানে মায়ের নাম, ঠিক আছে? এখন যদি আমি দেখেন ক্লিক করি, এটা কাজ করতেছে, তাহলে আইডির ব্যাপারটা তো বুঝছেন। আর নেমের ব্যাপারটা আসবে যখন পিএইচপি আমরা ইউজ করব, শিখবো, তখন নেম দিয়ে আমরা এই ডাটাটাকে ট্রান্সফার করব পিএইচপি কোডের মধ্যে, এইচটিএমএল কোড থেকে পিএইচপি তে আমরা ট্রান্সফার করব ডাটাটা। আমরা যদি ইনপুট টেক্সটের মধ্যে আমরা কিছু লেভেলটা অ্যাড করতে চাই, তাহলে এখানে আমাদের একটা দিতে হবে কি, প্রথমে আইডি, তারপর একটা সমান চিহ্ন, তারপরে কোটেশন শুরু হবে, সেকেন্ড কোটেশন বা ফার্স্ট কোটেশন বা সিঙ্গেল কোটেশন, যে কোনোটা হতে পারে। এখানের মধ্যে আমরা লিখবো যা কিছু, ঠিক আছে? এখন সেম জিনিসটাই আমাদের লিখতে হবে ফর এর মধ্যে, অর্থাৎ এখানে আমরা যা কিছু লিখবো ফর এর মধ্যে সেম জিনিসটাই লিখতে হবে, একদম সেম স্পেলিং, ক্যাপিটাল লেটার, স্মল দেন মানে নরমাল লেখা, যে কোনো কিছু। যদি আমরা কোনো সংখ্যা দিই, সংখ্যা সবকিছু একদম হুবহু লিখতে হবে। এখন আমি যদি একটু ক্লিক করি, যে দেখেন আমাদের কাছে চলে আসছে। এখন এই আইডিটা যদি আমি অন্য ধরেন আইডিটার মধ্যে একটা স্পেলিং ভুল করছি, ভুল করলে কাজ করবে এটা? সারাদিন ক্লিক করলেও কাজ করবে না। আচ্ছা, আমরা ইনপুট দেখাইছিলাম, ইনপুটের সাথে লেভেলটা দেখাইছিলাম। এখন আছে টেক্সট এরিয়া। আমরা যখন ইনপুটটা টেক্সট ব্যবহার করব, তখন আমাদের এক লাইনে লিখতে হবে, ঠিক আছে? আমরা যদি এন্টার চাপ করি, এন্টার প্রেস করি, আমাদের কিন্তু এন্টার নিচ্ছে না, নিচে লাইনে যেতে পারতেছি না। এই কাজটা আমরা করতে পারবো আরেকটা ট্যাগের মাধ্যমে, তা হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়ার মধ্যে দেখেন অনেকগুলো অ্যাট্রিবিউটস চলে আসছে কিন্তু অটোমেটিক। নেম আর আইডি সম্পর্কে আগেই বলা হয়েছে। এবার আছে COLS, মানে কলামস আর রোজ, ঠিক আছে? আগে আমরা দেখি যে এটা কেমন আসছে, তারপরে আমরা ওই দুটো এক্সপ্লেন করি। এখানে অটো সেটটা অন করা হয়নি। এখন ধরেন আমি এখানে কিছু একটা লিখে নিচের দিকে যাইতে পারতেছি, এই জিনিসটা আমরা পারতাম না ইনপুট টাইপ টেক্সটের মধ্যে। এখন কলামস মানে হচ্ছে এটা হোয়াইট এর কাজ করে, হোয়াইট কতটুকু হবে। এখানে যদি আপনি এটা বাড়ায় দেন, তাহলে দেখবেন এটা বাড়তেছে, ডানে বায়ে বাড়তেছে। আর রোজ মানে তো বুঝতেই পারছেন, তাহলে এটা কোন দিকে বাড়বে? নিচের দিকে বাড়বে। আমি যদি 50 দেই, দেখবেন আগের চেয়ে একটু বড় হয়ে গেছে, একটু না অনেক বড় হয়ে গেছে, 5 গুণ বড় হয়ে গেছে, ঠিক আছে? একটু বড় করতে হলে 15 দিই। এই জায়গার মধ্যে দেখেন একটা অপশন আছে রিসাইজ করা, তো আমরা এই জিনিসটা চাইলে সিএসএস এর মাধ্যমে অফ করে দিতে পারবো রিসাইজটা। তো এটা সিএসএস এর সময় দেখাই। এরপর আছে কি বাটন। বাটনের ট্যাগটা হচ্ছে BUTTON, বাটন। এখন বাটনের মধ্যে আপনি যদি আপনি টাইপ এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারবেন। টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে আপনি দুটো দিতে পারবেন। বাটন টাইপের মধ্যে আপনি বাটন লিখতে পারেন অ্যাট্রিবিউট ভ্যালু হিসেবে বাটন, অথবা সাবমিট। আপনি যদি সাবমিট লেখেন, তাহলে এই বাটনের মধ্যে যখন নাকি কেউ প্রেস করবে, তখন এটা সাবমিট হয়ে যাবে। যেমন এটা সেট বাটন। এখন এটা যদি এখানে কেউ ক্লিক করে, তাহলে সাবমিট হয়ে যাবে, মানে পুরো পেজটা একটু রিফ্রেশ নেবে, ঠিক আছে? আর ফর্মের মধ্যে যে আরেকটা আমরা দেখছিলাম অ্যাকশন নামে একটা অ্যাট্রিবিউট আছে, এই অ্যাকশনের মধ্যে ভ্যালুটা কি হয় এটা বলি না এর আগে। ভ্যালুটা কি হয় জানেন? ভ্যালুটা হচ্ছে একটা ইউআরএল। আমরা যখন নাকি ফর্মটা সাবমিট করব, ফর্মটা সাবমিট করার পরে আমাদের কোন পেজে নিয়ে যাবে, ঠিক আছে? সেই ইউআরএলটা আমরা দিব এই ফর্ম অ্যাকশনের মধ্যে। আমরা যেই পেজে যাব, সেই পেজের মধ্যে যেই পিএইচপি স্ক্রিপ্ট থাকবে, ওই পিএইচপি স্ক্রিপ্টেই আমাদের এই ফর্মের যত ডাটা আছে এগুলো ডাটাবেসে সেভ করবে বা লগইন করবে, মানে যা কিছু করার পিএইচপি ওই ফাইল থেকে করবে, ওই ইউআরএল এর মধ্যে যেই ফাইলটা থাকবে সেটা। তারপরে আর বাটন টাইপের মধ্যে যদি আপনি শুধুমাত্র বাটন দিয়ে রাখেন, তাহলে এটা শুধু বাটনের মতোই কাজ করবে, ঠিক আছে? এখন এই বাটন দিয়ে আপনি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অনেক ফাংশনালিটি অ্যাড করতে পারেন। ধরেন বাটনের মধ্যে প্রেস করলে কোনো একটা পপআপ আসলো বা যে কোনো একটা কিছু আসলো, এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে পারেন। বা বাটনের মধ্যে আপনি একটা এ ট্যাগ
নিয়ে আপনি অন্য কোনো জায়গায় এটা ব্যবহার করতে, মানে অন্য কোনো লিঙ্কে রিডাইরেক্ট করে দিতে পারবেন। এই ট্যাগটা এখনো দেখানো হয়নি, আসছে এটা সামনে।